সাথে জানাচ্ছি গত 6 জুলাই 2021 চারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রাক্তন সমন্বয়কারী আমৃত্যু বিপ্লবী কমরেড মুবিনুল হায়দার চৌধুরী মৃত্যুবরণ করেছেন। তিনি আমৃত্যু এদেশের নিপীড়িত মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে কাজ করেছেন। তার লক্ষ্যে অবিচল থেকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ দুঃসময়েও ছিলেন ক্লান্তিহীন পথিক। হৃদয়ের বিশালতা আর নির্মোহ জ্ঞানের গভীরতা দিয়ে এদেশের হাজারো তরুণ প্রাণে সঞ্চার করেছেন বিপ্লবের স্ফুলিঙ্গ। তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা ব্যতি রেখে শ্রমজীবী মেহনতি মানুষের কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়। মানুষের মুক্তির পরিপূরক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে তিনি হাতিয়ার করেছেন বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি। তিনি বলতেন, উন্নত রুচি সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ গড়ে না উঠলে সত্যিকারের সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। সর্বোন্নত নৈতিক মূল্যবোধের ভিত্তিতে নিজেদের চরিত্র গড়ে তুলতে বারবার সাংস্কৃতিক আন্দোলনের কর্মীদের তাগিদ দিতেন। তিনি বিশ্বের শ্রেষ্ঠ শিল্পী সাহিত্যিকদের চরিত্রের সংগ্রামী দিক তুলে ধরে তা থেকে শিক্ষা নেয়ার কথা বলতেন। চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মী সংগঠকরা এরকম চরিত্রবান হয়ে উঠুক। চারণ এদেশে শোষিত মানুষের পক্ষে একটা যথার্থ সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলুক, এ ব্যাপারে তিনি আজীবন সচেষ্ট ছিলেন। আমাদের প্রিয়তম শিক্ষক, পথনির্দেশক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী 24 জুলাই সন্ধ্যা 7টায় স্মরণ সভার আয়োজন করেছি। চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। আপনাদের সবাইকে অনুষ্ঠানটি দেখার আহ্বান জানাচ্ছি। আমরা গভীর শোকের মুহূর্তেও দৃঢ়ভাবে বলতে চাই, কমরেড মুবিনুল হায়দার চৌধুরী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে যে পথনির্দেশ রেখে গেছেন তা অনুসরণ করে আগামী দিনে চারণ সাংস্কৃতিক কেন্দ্রকে গড়ে তুলতে সচেষ্ট থাকব। মুবিনুল হায়দার চৌধুরী শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিচার করতেন। যে সমাজ ব্যবস্থায় যে শিল্প সাহিত্য রচিত, সেই সমাজ কাঠামোর নিরিখেই সেই শিল্প সাহিত্যকে বিচার করতে হবে বলতেন তিনি। বর্তমান ধনিক স্বার্থতাড়িত সমাজ ব্যবস্থার সাংস্কৃতিক প্রভাব নিয়ে তিনি বলেছেন, শ্রেণীবিভক্ত সমাজে বুর্জোয়া শ্রেণী এবং সর্বহারা শ্রেণী, শোষিত শ্রেণী এবং শোষক শ্রেণী, এই দুইভাবে যে বিভাজিত জাতি, এই কারণে শোষক শ্রেণী জনগণকে তার আধিপত্যের মধ্যে রাখার জন্য জীবনের যত ক্ষেত্র মানুষের অবস্থান আছে, যত ক্ষেত্রে, সকল ক্ষেত্রকে ব্যক্ত করে তার চিন্তাধারা আছে, তার আশাকাঙ্ক্ষা এবং তার যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষাকারী রুচি, সংস্কৃতি, ভালো লাগা, স্নেহ, মমতা, শ্রদ্ধা, এগুলি তাদের সেই সামাজিক ব্যবস্থার প্রয়োজনে স্বার্থভিত্তিক যে সামাজিক ব্যবস্থা, তার প্রয়োজনে তারা তার ভাবাদর্শ তারা তৈরি করেছে। ফলে সকল মানুষ এই ভাবাদর্শগত অবস্থানে তার কর্তৃত্বে, তার নেতৃত্বে, আধিপত্যে অবস্থান করে। বর্তমান সমাজের চিত্র তুলে ধরার পাশাপাশি বুর্জোয়া মানবতাবাদের উন্মেষের সময়কালের বিশেষ বিপ্লবী ভূমিকা তিনি স্মরণ করাতেন। তিনি বলতেন, বুর্জোয়ারা তাদের অভ্যুত্থানের যুগে মানুষকে ভালোবাসার জন্য কাঁদিয়েছে। ভালোবাসা যেহেতু সে নিজের ফ্রিডমে, একটা ছেলে একটা মেয়ে, একটা মেয়ে একটা ছেলে, ভাইসি ভার্সা,
তারা চাইলেই সহজে অর্জন করতে পারত না, বাধা ছিল। সেজন্য বুর্জোরা তাদের সাহিত্যে এই ব্যথা, বেদনা, কষ্ট তাকে বিয়োগান্তক রূপ দিয়ে বিচ্ছেদের যে বেদনা সেটা সৃষ্টি করে মানুষের মধ্যে যন্ত্রণা তৈরি করে ধীরে ধীরে তারা সেই সামাজিক ব্যবস্থাকে পাল্টাবার সংগ্রাম করেছিল। তৎকালীন সমাজে রেনেসাঁর বৈপ্লবিক ভূমিকা শিল্প, সাহিত্য, সঙ্গীত, নাটকে যে পার্থক্য সৃষ্টি করেছিল সে যুগান্তকারী সৃষ্টিকর্ম নিয়ে তিনি আলোচনা করতেন। অতীত সমাজের ধারণা থেকে জনগণকে আধুনিক চিন্তায় প্রভাবিত করার ক্ষেত্রে শিল্প, সাহিত্য, নাটকের ভূমিকা তিনি গুরুত্বপূর্ণ মনে করতেন। মধ্যযুগ থেকে রেনেসাঁ যাকে বলে, মানুষের সভ্যতা বিকাশের ক্ষেত্রে ইউরোপীয় রেনেসাঁর এক বিশাল ভূমিকা। রেনেসাঁ আমি বিভিন্ন দিক থেকে বলি, এই রেনেসাঁ মানুষের মধ্যে ব্যক্তি স্বাধীনতা নিয়ে আসার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে নরনারীর ফ্রিডম, মানে চয়েসের স্বাধীনতা, তার জন্য তারা লড়েছে। তখন যখন লড়েছিল তখন কিন্তু এটা একটা সুবিধার জন্য না, তখন কিন্তু একটা সামাজিক প্রয়োজন আর ব্যক্তিগত সুবিধা, এই দুইটার মধ্যে কিন্তু বিরাট বিরোধ। সকল কালেই মানুষের সমাজের মধ্যে এই সমস্যা ছিল। প্রত্যেক কালে যে বিশেষ সামাজিক ব্যবস্থা তার নেসেসিটিকে কেন্দ্র করে সে বিরোধগুলি, কিন্তু সকল কালেই এই সমস্যাগুলি এসছে। এখন তখনকার সময় পুরনো যে সমস্ত বিশ্বব্যাপী যে সাহিত্য দেখলে দেখা যাবে যে মানুষকে কাঁদানোর জন্য, দুঃখের কষ্ট দেওয়ার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য, যে যন্ত্রণা বাস্তবে আছে তাকে বিমূর্ত রূপে মানুষের মনের মধ্যে তার অপ্রাপ্তির যে ব্যথা, কষ্ট, তার যে অভাব, সেগুলিকে তারা সাহিত্যের মধ্যে শিল্পরূপের শৈলীতে প্রকাশ করেছে। সাহিত্যের সমাজ দর্শন বিশ্লেষণ করতে গিয়ে তিনি শেক্সপিয়ারকে তাঁর সাহিত্য সম্ভারকে এভাবেই বিচার করেছেন। দুটি নবীন যুবক যুবতী, তারা জাতপাত এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠবার সামাজিক পটভূমি তৈরি হয়েছে, সে আকাঙ্ক্ষাগুলি তৈরি হয়েছে, সেগুলিকে পার্সনিফাই করে, ইন্ডিভিজুয়াল সেগুলিকে বিশেষ করে ধারণ করে, ব্যক্তি তাকে ধারণ করে। সামাজিক যে আকাঙ্ক্ষা, যে ব্যথা, যে কষ্ট, যে দুঃখ, যে অপমান, যে অবমাননা, যে বঞ্চনা, এগুলি ব্যক্তি তাকে ধারণ করে। এই যে করে, সেখান থেকে তারা তাদের এক চয়েসের এই চোখ তখন খুলেছে। তখন আর কোনো মতেই এই ঠুলি পরিয়ে রেখে মেয়েদের যে জবরদস্তি করে ঘরের মধ্যে আটকে রেখেছিল, ওই রকম করে আর মনের উপরে কর্তৃত্ব করবার মতো অবস্থা সমাজে ছিল না। ফলে তার বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে নিজেদের জীবন বিসর্জন দিল। শেক্সপিয়ার এই যে দুটি সুকোমল যুবক যুবতী, তাদের এইভাবে যে বিচ্ছেদের বেদনায় বিচ্ছিন্ন করে দিল, এর কারণ কি? কারণ তিনি এই ব্যথা সৃষ্টি করতে চেয়েছেন সমাজের মধ্যে, যে এটা খুবই স্বাভাবিক, সাবলীল মানবিক অধিকার, এই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে সমাজের অধিকাংশ দরিদ্র জনগোষ্ঠীর কথা তার আলোচনায় বারবার উঠে আসে। শিল্পীর শিল্পচর্চার ক্ষেত্রে অধিকারহীন এই শ্রেণীর বাস্তব অবস্থা উপলব্ধি গুরুত্বপূর্ণ বিবেচনা করে তিনি বলেন, কোটি ছাড়ানো এত লোক আমাদের এইভাবে দেশ ছেড়ে দিয়ে চলে যেয়ে নিজের জীবন রক্ষা করার জন্য কাজ করে। তো তারা যে রেমিটেন্স এখানে পাঠায়, টাকা পয়সা পাঠায়, সেগুলি আবার দেশে ফরেন কারেন্সি বিরাট কাজ করে।
এই সমস্ত কারেন্সি যে আর্ন করে সেগুলি আবার দেশে ব্যাংকগুলির মাধ্যমে ব্যাংকগুলিতে জমা হয়। ব্যাংকগুলির মাধ্যমে আমাদের দেশে যারা সরকারের সঙ্গে যুক্ত, রাষ্ট্রের সঙ্গে যুক্ত, নানাভাবে যুক্ত, তারা টাকা পয়সা নিয়ে দেশের মানুষের যে অর্জিত সম্পদ সেগুলিকে দিয়ে তারা কোটি কোটি টাকা হচ্ছে, হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। হয়ে বিরাট সংখ্যায় আমাদের দেশে আগের তুলনায় আপেক্ষিক অর্থে বিরাট সংখ্যায়, সমগ্র জনগণের তুলনায় খুবই ক্ষুদ্রাংশ, কিন্তু তারপরেও বড় অংশ বিশাল বিশাল ধনপতি হয়েছে, পুঁজিপতি হয়েছে। এই যে তাদের এই নির্মম নিষ্ঠুর ভাবে মানুষের শ্রম শোষণ করছে, শ্রমিকরা শ্রম করছে, সেই শ্রম থেকে সৃষ্ট হওয়া যে সম্পদ, তার যে মূল্য, সেই মূল্যকে আত্মসাৎ করছে ব্যক্তিগতভাবে। এই রকমের একটা বৈষম্যমূলক সমাজের মধ্যে আমরা আছি। বিপ্লবী মুবিনুল হায়দার চৌধুরী সমাজকে খুঁটিয়ে দেখতে বলতেন। কেবল বস্তুগত অভাব নয়, মানবিক বোধের শূন্যতা সৃষ্টি করার পিছনে এই সমাজ ব্যবস্থা কতখানি দায়ী তা তিনি উপলব্ধি করতেন। অনেক ব্যথা, অনেক অভাববোধ অভাববোধ না থাকলে মানুষ হয় না। অভাববোধ শুধু খেতে পাওয়া, পড়তে পাওয়ার সঙ্গে না, মানুষের মনন জগতেও অভাব আছে। তাহলে সে অভাবকে সৃষ্টি করেছে বর্তমান সমাজ। বর্তমান সমাজ কি? পুঁজিবাদী সমাজ। এই সামাজিক পরিবেশে একটি সাংস্কৃতিক সংগঠন বিশেষ ভূমিকা পালন করবে কিভাবে হতদরিদ্র মানুষের জীবন সংগ্রামে জীবনবোধ পাল্টাতে সাংস্কৃতিক দল কাজ করবে, এ বিষয়ে তিনি বলেন, তারা যে লড়াই করছে সেই লড়াইকে চারণ সাংস্কৃতিক কেন্দ্র নাটক দিয়ে, গান দিয়ে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে, যখন কোন একটা আন্দোলন যে একটু ঝিমিয়ে পড়ছে, আন্দোলন সবসময় একই মাত্রায় একই ডিগ্রিতে রাখা যায় না, একটু ঝিমিয়ে পড়ছে, তখন তাদের সামনে গিয়ে জাগিয়ে তোলার জন্যে জাগো জাগো বলে ডাক দিলে সেটা তাদের ভিতরে যে আবেগ তৈরি করে, সে আবেগ আবার শক্তি, সেই শক্তি আবার যথার্থ অন্যায় অবিচারের বিরুদ্ধে ক্রিয়া করে। এইভাবে এইসব বহু প্রয়োজন এই আমাদের সঙ্গীত নাটক এগুলি করতে পারে। আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা এসব লাগবে। তো সেই সব বিষয়ে সঙ্গীত নাটক বিরাট ভূমিকা পালন করতে পারে। তারা মানে যেটা তত্ত্ব দিয়ে, একটা অর্থনৈতিক তত্ত্ব দিয়ে বোঝে না, সেই জিনিসটাই কিন্তু একটা গল্পের মধ্য দিয়ে বুঝিয়ে দিতে পারি, একটা নাটকের মধ্য দিয়ে বুঝিয়ে দিতে পারি। একটা গানের মধ্যে আমি শত্রু মিত্রের যে লড়ালড়ি, তার যে দুঃখ, তার যে আনন্দ বেদনা, দুটাই তুলে ধরতে পারি। ফলে এইসব প্রয়োজনগুলি বুঝে এগুলি তৈরি করার মতো উপযুক্ত চর্চা। শিল্পী ও শিল্পের যুগান্তকারী ভূমিকা নিয়ে বলতে গিয়ে তিনি বিশ্বের বহু বড় বড় শিল্পী সাহিত্যিকদের আলোচনা করতেন। মানুষের উপর মানুষের জবরদস্তির অবসান ঘটিয়ে বিশ্ব ইতিহাসে উত্থিত সোভিয়েতের শিল্প সাহিত্য থিয়েটারের ঐতিহাসিক আত্মপ্রকাশ তিনি স্মরণ করতেন বারবার। যারা শিল্পী সাহিত্যিক তারা বুঝবে যে এইসব কথা এনাদের কাছ থেকে শিখতে হবে। মানুষের সমস্যা সংকট নিয়ে গোর্কির সঙ্গে কমরেড লেনিনের ডিফারেন্স হয়েছিল। লেনিনের ভীষণ ভক্ত ছিল, কিন্তু ডিফারেন্স হওয়ার পরে শিল্পীর স্বাধীনতা, শিল্পী নিজের মতো করে করলো সবকিছু, এইরকম একটা ঝোঁক তাদের মধ্যে ডেভেলপ করেছিল। এই ডেভেলপ করার ফলে এইটা মীমাংসা করতে পারছিল না তর্ক বিতর্ক করে। তারপর লেনিন গোর্কির যে গুরুত্ব, সেই গুরুত্ব বুঝে তাকে তিনি ইটালির ক্যাপ্রি বলে একটা জায়গা, ওইখানে নির্বাসনের মতো করে জীবন কাটাচ্ছিলেন। লেনিন ওখানে গিয়ে তাকে ওখান থেকে নিয়ে আসে, তাকে প্রাণ দিয়ে ভালো করে বুঝায় কত বড় উচ্চ হৃদয় ব্যক্তির মানুষ,
কিভাবে মানুষের প্রয়োজনের জন্য গোর্কির মতো লোকের দরকার এটা বুঝে তিনি এই শুধু কোথায় রাশিয়া কোথায় ইটালির ক্যাপ্রি সে শুধু ছুটে গিয়ে তাকে ব্যয় করে নিয়ে এসেছেন একজন মানুষকে আনার জন্য এরকম, কারণ সেও আবার তেমন ভূমিকা পালন করেছে। তাহলে এই রাশিয়ান সাহিত্য আমরা যদি দেখি, রাশিয়ার যে মানে বিপ্লবী আন্দোলনের সাংস্কৃতিক আন্দোলন, বলশয় থিয়েটার, জগৎ বিখ্যাত বলশয় থিয়েটার, জগৎ শ্রেষ্ঠ ওয়েস্টার্ন যে ডান্স ফর্ম সেই ফর্মের জন্ম দিয়েছিল তারা। মিখাইল গ্লিনকার মতো তারা মিউজিশিয়ান তৈরি করেছিল, ওয়েস্টার্ন মিউজিকে বিরাট নাম। চাইকোভস্কি এই ধরনের লোকরা এসেছিল, ঊর্ধ্বগণতান্ত্রিক বিপ্লবের আকাঙ্ক্ষা থেকেই এসছে, কিন্তু তাদেরকে বিপ্লবী রাজনীতির মধ্যেও যথেষ্ট প্রভাব বিস্তার করে তাদেরকে সেই কাজে লাগাতে পেরেছে। তো এই যে লাগানো, এটা জনগণের বিরাট উদ্দীপনা। আবার উপমহাদেশে রেনেসার প্রভাব আলোচনা করতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করতেন। 1905 সালে গড়ে ওঠা বঙ্গভঙ্গ আন্দোলনকে বিশ্লেষণ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা তিনি যেভাবে বুঝেছিলেন তা নিয়ে তিনি বলেছেন, এই কথা খেয়াল রাখবেন যে বঙ্গভঙ্গ আন্দোলনে এটা শুধু হিন্দুদের সংগ্রাম ছিল না, এর মধ্যে কিন্তু অনেক মুসলমান তখনকার সময়ে যারা দেশ নিয়ে সমাজ নিয়ে চিন্তা করত, এরকম বেশ কিছু প্রমিনেন্ট মুসলিম মানুষও বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে সংগ্রামে সমস্ত রকমের যে মিটিং মিছিল এটা সেটা তার মধ্যে ওরা অংশগ্রহণ করত। কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্যে যে সাম্প্রদায়িকতার বীজ ব্রিটিশ সাম্রাজ্যবাদ, আমাদের নিজেদের মধ্যেও নানা ধরনের যে বিচ্ছিন্নতা, এক্সক্লুসিভনেস, সাংস্কৃতিক ক্ষেত্রে জীবন এবং জীবনের সম্পর্কে দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ছিল, সেসব কারণের জন্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ সেটার সুযোগ নিয়ে অনেক সাম্প্রদায়িক দাঙ্গা টাঙ্গা এসব হতে থাকে। ঢাকাতেও হয়, ভারত দেশের বিভিন্ন অঞ্চলে দাঙ্গা টাঙ্গা। এইসব দেখে রবীন্দ্রনাথ, যেহেতু প্রত্যক্ষভাবে রাজনৈতিক লোক ছিলেন না, সেই জন্য তিনি এর থেকে বেরিয়ে গেলেন, এই সংগ্রামের মধ্যে আর থাকলেন না। কিন্তু তারপরেও উনি সেই সময়ে স্বদেশ পর্যায়ে যেসব সংগ্রামী সঙ্গীত, এই যে আমাদের জাতীয় সঙ্গীত ইত্যাদি, বা এখানে যারা দুইটা অঞ্চল থেকে যে পারফরমেন্স করলো তারাও অনেকে ওই সময়ের যে গান সেগুলি তার তুলে ধরেছে। রবীন্দ্রনাথ এইসব গান দিয়ে তখনকার সময়ের দেশের মানুষকে দেশের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে অনুপ্রাণিত করার চেষ্টা করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম রাজনৈতিক দর্শন থাকা সত্ত্বেও তাঁর সৃষ্টিকর্মে রেনেসার প্রভাব পুরো বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল, তা তিনি তুলে ধরতেন। বাঙালিকে নানা দিক থেকে আধুনিক মানুষ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে রবীন্দ্রনাথের একটা বিরাট ভূমিকা আছে। আমরা সাধারণ যে গ্রামীণ জীবন কথাটা মানে হলো খানিকটা চাষিদের যে জীবন, সেই জীবনের সঙ্গে খানিকটা আদিম মানুষের জীবনেরও সম্পর্ক আছে। তার ফলে সারাদিন ধরে তারা ওই বর্ষার মধ্যে চাষবাস করেছে, ফসল উৎপাদন করেছে, মানুষের খাদ্য জুগিয়েছে, তার জন্য চাষিদের কাছে সবসময় আমরা কৃতজ্ঞ। কিন্তু এই কথাও ঠিক, তারা তখন
আধুনিক চিন্তার দ্বারা পরিচালিত না হওয়ার কারণে বর্ষার মধ্যে ভিজেছে, কিন্তু বৃষ্টির মধ্যে যে ছন্দ আছে, বৃষ্টির মধ্যে যে সঙ্গীত আছে, বৃষ্টির মধ্যে যে মাধুর্য এবং অপরূপ মানে প্রাকৃতিক যে প্রভাব মানুষের উপরে ফেলবার ক্ষমতা আছে, এগুলি কিন্তু তার ধরতে পারত না। সারাদিন বৃষ্টিতে ভিজলেই হয় না, দেখার যে দৃষ্টিভঙ্গি সেটাও ঠিক। এটা কিন্তু সম্পূর্ণ মানে পার্থিব মানবতাবাদী চিন্তারই একটা প্রকাশ। আজকের দিনের সমাজমুখী শিল্পচর্চায় আগ্রহী শিল্পীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে কিভাবে শিক্ষা নেবে তা তিনি স্পষ্ট করে তুলে ধরেন। এইভাবে রবীন্দ্রনাথ কিন্তু একদিকে স্বাধীনতা আন্দোলনে তার যে রোল সেটা আমরা বললাম, যে ধর্মীয় চিন্তার প্রভাবও ছিল, তারপরে তিনি পার্থিব মানবতাবাদের পরিচ্ছন্ন যে দৃষ্টিভঙ্গি সেটা তার ছিল না। কিন্তু এই কথাও ঠিক যে একদিকে যেমন ছিল না, আবার আরেক দিক থেকে সে তার এত বড় ব্যাপ্তি, এত বড় মানে তার যে বিস্তার, সমস্ত কিছুকে দেখা, তার ফলে তার প্রভাব ওই সমস্ত কিছুর উপরে খানিকটা। ওই যে কমরেড শিকদার বললেন যে পুরোপুরি মানে এখন যে মানবতাবাদ সুবিধায় পরিণত হয়েছে, রবীন্দ্রনাথ কিন্তু সমস্ত এইসবের বিরুদ্ধে বিপ্লবীদের যে সংগ্রাম, এই সংগ্রামকে তিনি নানা দিক থেকে সাহায্য করেছেন। বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তাকে মুবিনুল হায়দার চৌধুরী গৌরবের সাথে স্মরণ করতেন। নজরুলের বিদ্রোহী বিপ্লবী চেতনার উৎস তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ। নজরুলের আত্মপ্রকাশে তাঁর পারিপার্শ্বিকতা কিভাবে প্রভাব ফেলেছিল সে বিষয়ে মুবিনুল হায়দার চৌধুরী বলেন, এই সময়ে তার সঙ্গে নিবারণ চন্দ্র ঘটক নামে একজন বিপ্লবীর সাক্ষাৎ হয়। এই বিপ্লবী যুগান্তর পার্টির একজন নেতা ছিলেন এবং তারই ভীষণ ভালোবাসায় নজরুল রাজনৈতিক দিক থেকে শিক্ষিত হতে থাকেন। পরবর্তীকালে তিনি ওই অ্যারেস্টেড হয়ে গেলেন এবং তার যে পিসি দুপুরি ঘটক, তিনি ওই অস্ত্র মামলায় ধরা পড়লেন। ফলে নজরুল সেই সময় এই যে পরিবেশের মধ্যে, এটা একটা এলাকা বর্ধমানের, এই এলাকায় কাজ করতেন এবং ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে এসে ওই শৈলজানন্দের সঙ্গে তার দুই বন্ধু ছিল, শৈলজানন্দ হিন্দু আর একজন খ্রিস্টান বন্ধু ছিল, তার নাম জানি না। তো এই মানে তার শৈলজানন্দ এত প্রিয় বন্ধু ছিল, এত ক্লোজ বন্ধু, অল্প বয়স থেকে। শৈলজানন্দ খুব নাম করা সাহিত্যিকও, কল্লোলের সাহিত্যিক একজন। তো শৈলজানন্দ তাকে এই দিল, এই বলল যুদ্ধ শিক্ষার কথা। তারপরে যুদ্ধে গেলেন, যুদ্ধে গিয়ে ফিরে আসলেন বেঙ্গল রেজিমেন্ট, 39 নম্বর বেঙ্গল রেজিমেন্ট, সেটা ভেঙে দেওয়া হলো। তারপরে সে ফিরে এসে ভালো চাকরি তিনি ওই বেঙ্গল রেজিমেন্টের কারণে পেতে পারতেন, কিন্তু তিনি চাকরিতে গেলেন না। তিনি মনোযোগী হয়ে উঠলেন সাহিত্য চর্চা, এবং এইভাবে তিনি সাহিত্য চর্চা করতে গিয়ে বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের ওই জায়গায়, ওইখানে শৈলজানন্দ প্রথম একটা কাশিমবাজারের মহারাজার টেকনিক্যাল ওই শিয়ালদার কাছাকাছি একটা জায়গায় ওইখানে উঠেছিল, কিন্তু সেখানে থাকতে পারে নাই মুসলমান বলে। ফলে বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের জায়গায় তিনি থাকতে শুরু করলেন এবং ধীরে ধীরে এই নজরুলের সাহিত্যের বিকাশ শুরু হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশের রক্তক্ষয়ী গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ পর্যন্ত অসংখ্য সাংস্কৃতিক সংগঠন, শিল্পীদের ভূমিকার কথা তিনি বলতেন।
বলতেন তাঁদের সংগ্রামের কথা। সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার নজির তারা রেখে গেলেও কেন এই আন্দোলনগুলো পরিণতিতে পৌঁছাতে পারল না তা তিনি বিশ্লেষণ করেছেন। আগের যে সংস্কৃতি কর্মীরা তারা একটা চেষ্টা করেছে, ওই যে দুনিয়া সমাজের মধ্যে যে এইসব তোলপাড় হচ্ছে, এই যে প্রয়োজন নেসিটি এটা এসছে দেখেছে, কিন্তু একটা সঠিক সরবরাহ শ্রেণীর বিপ্লবী পার্টি না থাকার জন্য তারা কিন্তু সব কিছুতে সুন্দরভাবে গাইডেড হয়নি। এখানে সংস্কৃতি কর্মীরা গড়ে উঠেছে, যেমন ভারতের যে কমিউনিস্ট আন্দোলনের মধ্যে যে গণনাট্য সংঘ, এখানে কিন্তু ব্রিলিয়ান্ট সব মানুষেরা একসময় এসেছিল। ব্রিলিয়ান্ট কথাটা মানে কি, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে আমাদের মানুষ মানে শিক্ষা দীক্ষার সঙ্গে যুক্ত মানুষের মধ্যে তো প্রচন্ড আবেগ তৈরি হয়। সেসব মানুষেরা এসে তারা একটু সঙ্গীতে, নাটকে এইসব অংশগ্রহণ করতে শুরু করলো। কিন্তু একটা সরবরাহ শ্রেণীর পার্টি সেটাকে যথার্থ রূপে তাকে মানে পরিচালনা করা, তাহলে সেই পরিচালনা করার জন্য কি দরকার, সেটা পরিচালনা করতে সরবরাহ পার্টির শিল্প সম্পর্কে, তার শৈলী সম্পর্কে, তার নেসেসিটি সম্পর্কে যথেষ্ট জ্ঞান দরকার। যারা শিল্পী সাহিত্যিক তারা বুঝবে যে এইসব কথা এনাদের কাছ থেকে শিখতে হবে। সাংস্কৃতিক ক্ষেত্র সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে তিনি বিশ্বাস করতেন। মানুষের মননে সাংস্কৃতিক প্রভাব সৃষ্টিকারী সাহিত্য শিল্পের উদাহরণ বলতে গিয়ে তা থেকে শিক্ষা নিতে বলতেন। এই গণসংগঠন ধীরে ধীরে জনগণের উপরে প্রভাব বিস্তার করবে, তাদের হৃদয়ের উপরে ক্রিয়া করবে, তাদের মননশীলতার উপরে ক্রিয়া করবে, তাদের উচ্চ মানবিকতা তৈরি করতে, তাদের সুকুমল যে মন সেটাকে আরো মানুষের জন্য বেচিত করে তুলতে, মানুষের জন্য ভালোবাসার জন্য জাগিয়ে তুলতে সহায়তা করবে। তো আমাদের এই চারণ সাংস্কৃতিক কেন্দ্র বিশাল ভূমিকা পালন করতে পারে, কারণ বাংলাদেশের এই মানুষগুলিকে মানুষের হৃদয়ের মধ্যে তাদেরকে জাগিয়ে তোলার জন্য যে সঙ্গীত দরকার, যে ভালোবাসা এবং আবেগ সৃষ্টি করা দরকার, তাদের যে হৃদয় ভিত্তি উচ্চ মানবিকতা বোধ দরকার, তাদের বুকের মধ্যে তোলপাড় সৃষ্টি করার জন্য সঙ্গীতের যে ভূমিকা থাকে, নাটকের যে ভূমিকা থাকে, গল্পের যে ভূমিকা থাকে, সেই ভূমিকা পালন করবার জন্য এই ক্ষেত্রগুলিতে আমাদেরকে সঠিকভাবে কাজ করতে হবে। মুবিনুল হায়দার চৌধুরী বলতেন, বাংলাদেশের নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্য ব্যতীত সাংস্কৃতিক আন্দোলন যথার্থ পরিণতি পাবে না। চারণ সাংস্কৃতিক কেন্দ্রকে এমনভাবেই গড়ে উঠতে হবে যাতে সমাজের সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে বাঁচার প্রেরণা সৃষ্টি করতে পারে। কর্মসূচি নয় কেবল, ব্যক্তিগত জীবনবোধের সাথেও এই উদ্দেশ্যকে গ্রহণ করতে হবে। এটা কিন্তু এমন একটা দেশ যেখানে মানুষ এই ধরনের গান, এই ধরনের সুর এগুলি পছন্দ করে, তাদের সেই গান সুর এগুলি তার সর্বোচ্চ ফর্ম, সেগুলি তার সঙ্গে আমাদের কথা। এই আমাদের কথা আবার অনেক ভেবে চিন্তে লিখতে হবে। অমনি একটা লিখলে শুরু করবেন, অনেক বাছাই করে সুন্দর করে তার থেকে বাণীগুলি নিতে হবে, নিয়ে সাজিয়ে গান তৈরি করতে হবে। এবং গানের জন্য সুর, যে যারা গান করবে এটা তো একটু সাধনার জায়গা, যারা গান করবে তারা কিন্তু মানে রেয়াজ করবে, গলা ঠিক রাখবে, এবং গানের চর্চার মধ্য দিয়ে সুরের সাধনা কত রকম করে করতে পারা যায়। এই সুরটা কিভাবে আমাদের স্পন্দন জাগিয়ে দেবে, মনের মধ্যে হৃদয় তুলিয়ে দেবে, এইভাবে যে একটা সুর তৈরি করতে পারা, মনে লাগিয়ে দেয়। এখনো মানুষের ব্যক্তির যে ব্যক্তি স্বাধীনতার অর্থেও যে বহু কিছু অভাব পূরণ এই দেশে হয়নি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পর্যন্ত ভালো করে হয়নি। সে কারণের জন্য এখনো আমাদের ওই প্রেমের গান, এই
বিচ্ছেদের গান বা অভাবের গান, এগুলি যে অভাব মানে হৃদয়ের যে অভাবের দিক, মননশীলতার যে অভাবের দিক, এগুলি কেউ প্রকাশ করে, কোনো গান গায়, ভালো লাগে, আমাদের গান ভালো লাগে, ভালো লাগে মানে এইসব জিনিস আমরা পাইনি। এখন আমরা এমন একটা ব্যাকওয়ার্ড সোসাইটিতে আছি, এইসব জিনিসও পাইনি। তাহলে এগুলিও কিছু কাজে লাগাতে লাগাতে আবার মূল যে ঐক্যবদ্ধতা, সমষ্টি স্বার্থ, ব্যষ্টির সঙ্গে সমষ্টির ঐক্যবদ্ধতা, তার সঙ্গে যে দৃঢ় সংহতি আনবার জন্য আমাদের এই ফ্রন্টের কমরেডরা রসের সঙ্গে এইসব জিনিস উপস্থাপনা করার জন্য কাজ করছে। এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের যে উত্তরাধিকার, অর্থাৎ নজরুল, কবি রবীন্দ্রনাথ এবং নজরুলের যে সংগ্রামী ধারা, সেই সংগ্রামী ধারায় আজকের যুগে আমাদের মানে দেশে সর্বরাশ্রেণীর যে বিপ্লবী সংগ্রাম, সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের দেশে যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে, সেই সংস্কৃতির চর্চা উত্তরাধিকার সূত্রে চারণ সাংস্কৃতিক কেন্দ্র চর্চা করবে এবং সেই পথে তারা এগিয়ে চলেছে। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব থেকে যুগে আমৃত্যু বিপ্লবী মুবিনুল হায়দার চৌধুরী চারণ সাংস্কৃতিক কেন্দ্রকে দেখতে চেয়েছিলেন এভাবেই। তাঁর শিক্ষা, তাঁর প্রেরণা, উদ্দেশ্যমুখীনতা আমাদের যাত্রার পাথেয়। আমরা গৌরবের সাথে তাঁর শিক্ষার প্রতিফলন ঘটাতে চাই এদেশে। আপনারা আমাদের সে যাত্রার সহযাত্রী হবেন, সে প্রত্যাশা আমরা করছি। কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, লাল সালাম।